এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। এই রুমে উনি থাকতো? হ্যাঁ। নোংরা ও অপরিচ্ছন্ন ফ্ল্যাট থেকে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের পচা গলা মরদেহ উদ্ধারের পর তার সন্তানেরা ঘটনা ধামাচাপা দিতে চেয়েছিলেন। একজন বয়োজ্যেষ্ঠ নারীর এমন মৃত্যুর খবর পেয়ে ওই সময় প্রতিবেশীদের অনেকে ছুটে এসেছিলেন। সেই সময় উপস্থিত ছিলেন কয়েকজন গণমাধ্যম কর্মী। ওই সময় তাদের টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন নূরজাহান বেগমের পরিবারের লোকজন। তাতে ব্যর্থ হয়ে হুমকি দমকি দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই ক্যামেরা এবার এবার সব সব ক্যামেরা রাখ দাও। সব না না এবার সব রাখে। আপনি সেলকে রাখেন। বলেন। আমি বলতে চাচ্ছি আপনার দাদি হ্যাঁ আপনি কে হুয়ার ইউ? আপনি কোন কোন পত্রিকার এর সাথে আপনার পত্রিকার নাম কি বলেন? সে তার মতো করে নাম কি বলেন? সন্তানদের চরম অবহেলার শিকার নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের সময় প্রায় শুরু থেকেই সেখানে ছিলেন ওই এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী মারুফ হায়দার। তার কাছ থেকে জানব ঘটনার বিস্তারিত। গত রবিবার সন্ধ্যায় আপনার এক সেবিকা নিয়ে যে নুন্নাহার বেগম যিনি মারা গিয়েছেন ৭৫ বয়সী, তার মেয়ে একমাত্র মেয়ে, সে কণিকা একটি সেবিকা নিয়ে ওই বাসায় যায়। যে সেবিকাকে দিয়ে মানে রুগী তার মাকে সে জানে না জীবিত না মৃত। দরজা খুলে যখন সেবিকাকে পাঠায়, সেবিকা তখন যেই দেখে যে গলা পচা আর কি গলিত লাশ, তখন সে তাকে বলে যে আপনার মা তো মারা গিয়েছে। বলেই সেবিকা বাইরে চলে এসে 999 ফোন দেয়। 999 ফোন দিলে পুলিশ আসতেছে। তো এর মধ্যেই ওই কণিকা আবার মসজিদ কমিটির সাথে যোগাযোগ করে সে যখন সেবিকা দিয়ে হচ্ছে না, তখন সে মসজিদ কমিটিতে যারা করে আর কি লাশ ধোয়া মোছা যারা করে, তার নাম হচ্ছে শিরিন আক্তার। সেই শিরিন আক্তারের কাছে যায়। শিরিন আক্তারকে ফোন দিলে শিরিন আক্তার আসে, সাথে একজন মহিলা সহ। সে যাওয়ার পর 4 তলায় যায়। যাওয়ার আগে শিরিন আক্তার নিচ থেকে বলতে থাকে যে আপনারা লাশ নামাই নিয়ে আসেন, আমি তাকে ধোয়াই দিচ্ছি। যে শিরিন আক্তার যে আর কি মানুষকে মরদেহ ধোয়া মোছা করে, সে যখন বারবার বলতেছিল যে লাশ নামাই নিয়ে আসেন, তখন কণিকা কী করতেছিল, সে লাশ নামাইতে পারতেছে না। সে বলতেছে আসেন আপনার একটু এসে নামাই দিয়ে যান। তখন ওই মহিলা যায় আর কি, যে ধোয়া মোছা করে। যাওয়ার পর দেখে যে লাশ গলিত অবস্থায় রয়েছে এবং তার অবস্থা খুব খারাপ অবস্থা, দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পোকামাকড় দেখতে পেল। তো সে দেখার পর সে বললো যে আসলে এটাকে আমরা কীভাবে গোসল করাবো, আমার তো জীবনে এরকম লাশ দেখি নেই। তারপরে আচ্ছা এটাকে নিচে নামাই নিয়ে আসে দেখি, তখন ওই কণিকা তাকে বড় অঙ্কের দেওয়ার একটা বলে প্রপোজ করে। তখন সে বলল টাকা তো সাবজেক্ট না, আমি তো সৌজন্য মানুষকে এগুলি করাই। কারণ আপনারা হয়তো জানেন না, আমরা জানি যে ওই মহিলার হচ্ছে 10 তলা বাড়ি রয়েছে। হ্যাঁ, তারপরও সে এই মরদেহগুলি সে ধোয়ায়, কারণ হচ্ছে এটা মানবতা। তো ওই শিরিনাপা আমাদের এলাকাবাসী হওয়ার কারণে সে আমাকে তৎনগত ফোন দেয় যে এরকম একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে, আপনারা আসেন, পুলিশ আসছে। তখন আমরা যাই, আমরা পুলিশের সহযোগিতা 4 তলায় উঠলে তখন তার ঘরের যে পরিবেশটা দেখতে পাই, সেটা হচ্ছে দেখুন রাস্তাঘাটে যে ডাস্টবিন থাকে, সেই ডাস্টবিনে কিন্তু চোখ রাখা যায় বা দেখা যায়, কিন্তু ওনার পরিবেশটা এত জঘন্য ছিল যে এখানে মানে মানুষ যে বসবাস করে সেটা কোনো মানে সেরকম কোনো দৃশ্য আমরা দেখিনি। খুব ভয়াবহ একদম বিশ্রী অবস্থা, মনে হয় যে 10-12 বছরের কোনো লোকজন থাকে না, এরকম অবস্থা। আর সে কিচেনে গেলাম, সেখানে থালা বাসনগুলি যেরকম ছিল যে কোনোরকম মনে হয় না কখনই ইউজ হয়েছে, এবং ময়লার স্তর হয়ে মোটা হয়ে রয়েছে। এবং তখন ওই কণিকাকে আমরা জিজ্ঞেস করলাম যে আপনার মা কোথায় ছিল, তো উনি বললো যে উনি এখানে ছিল। তো উনি এখানে ছিল, তো এখানে তো খুব বিশ্রী অবস্থা, ডাস্টবিনের চেয়ে খারাপ দেখা, এখানে কীভাবে রাখলেন? বলে আমরা লোক দিয়ে পরিষ্কার করছি। তো লোক দিয়ে পরিষ্কার করছেন, আপনি ছিলেন কোথায়? আমি এখানেই ছিলাম। না, এখানে তো আপনি থাকতে পারেন না, কারণ আপনি যদি এখানে থাকতেন তাহলে আমরা যেখানে গেছি আমরা তো দুর্গন্ধ দেখতেছি, আপনি ফ্যান ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনি তো মুখ ঢেকে আছেন, গন্ধর কারণে আপনার মুখ ঢেকে রাখছেন, কিন্তু আমরা তো মুখ ঢাকি নাই। তাহলে আপনার মা আর আপনি যদি এখানে থাকতেন তাহলে তো মুখ ঢেকে আপনার এভাবে আসতে পারতেন না। তখন সে কথা জবাব দিতে পারে নাই। তখন বিশ্রী অবস্থা দেখে আমরা রাতে নিচে চলে এসে লাশটা দেখলাম। লাশটা ভিডিও করার পরেই পুলিশের সাথে আলোচনা করলাম। পুলিশ বললো আসলে ভাই আপনারা যা দেখছেন আমরা তাই দেখছি, এটাকে অস্বাভাবিক মনে হচ্ছে। তখন আমরা তার মহিলার সাথে কথা বলার পর মহিলার ভাই আশিকুর রহমান, যিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনাকে যখন জিজ্ঞেস করি, উনি তখন বলে যে আমি 3 মাস আগে আসছিলাম একবার, এসে মার খবর দিয়েছি, এরপর আর জানি না। আবার আরেকবার জিজ্ঞেস করলে সে আবার আরেকটা সাক্ষাৎকার সে বলে আমি কুরবানির গোস্ত নিয়ে এসেছিলাম, কিন্তু ওই টোটাল ঘরে আমরা কোথাও কুরবানির গোস্ত
গোস্তর কোনো চিহ্ন পাইনি, কিন্তু আমরা একটা জিনিস পেয়েছি, সেটা দরজার পাশে একটা হুক লাগানো ছিল, সেটা প্যারাক গাঁথানো, সেই প্যারাকের পাশে একটা পলিথিনে রুটি ছিল, পাউরুটি। তার মানে বোঝা যাচ্ছে যে এই তার যে মহিলা মারা গেলেন, তার মেয়ে কণিকা, সে বোধহয় মাঝে মাঝে দরজা খুলে ওনাকে, এই বৃদ্ধা মহিলাকে নাস্তা দিয়ে যেত। নাস্তা বলতে এই রুটি বা পানি এগুলো দিয়ে যেত। আর আমার তাদের যে বাসার পরিবেশটা দেখলাম, তাতে বোঝা যাচ্ছে যে বৃদ্ধা মহিলা হয়তো কোনো রকম পানি বা একটা রুটি টুটি খেয়েই জীবনযাপন করতে। সরজমিনে যা দেখলাম, ওই মহিলা ওখানেই পায়খানা পোশাক করতো। আচ্ছা, তো এইরকম ঘটনা ঘটে যাওয়ার পর যখন আশপাশে আলোচনা হচ্ছিল, তারা মানুষদেরকে তাড়াচ্ছিল যে এখান থেকে ভেঙে যাও, কিছু হয় না, স্বাভাবিক মৃত্যু। তখন আমাদেরকে বলতেছিল হাত পা ধরে যে ভাই প্লিজ এটাকে চেপে যান, আপনাদেরকে আমরা দেখতেছি। তো ওনার ছোটো ছেলে অয়ন আমাদের বারবার আমার পকেটে কী যেন মানে ঢুকিয়ে দিতে চাচ্ছিল, আমি বারবার ফিরিয়ে দিচ্ছি না, এই ক্ষেত্রে এটা করা যাবে না, যেহেতু এলাকাবাসী হওয়ার পরও আমাকে বারবার বলতেছিল। তো এক পর্যায়ে তার যে আরেকটা ছেলে, সেটা হচ্ছে নাম হচ্ছে জিসান, সে আপনার কানাডা প্রবাসী, সে কানাডাতে লেখাপড়া করে, IELTS করে সে কানাডায় গেছে। সে হচ্ছে আশিকুলের ছেলে, মানে আশিকুর রহমানের ছেলে। সে এসে উচ্চ বাচ্চা একটু উল্টা বললো যে এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আপনাকে যা করতে যা অফার করা হচ্ছে আপনি সেটাকে লুপে নিচ্ছেন না কেন, আপনি এতটা বার্গেটিং করতেছেন কেন, এ বলে সে আমাদের সাথে উচ্চবাচ্চা শুরু করে এবং পুলিশের সাথে উচ্চবাচ্চা শুরু করে। তো পুলিশ, আমরা তাদেরকে একটু যখন তাদের আবার গার্ডিয়ানের সাথে তাকে নিয়ে যায়, তো এক পর্যায়ে আমরা কোনো রকমেই এই লাশ দাফন দিতে দিব না, আমরা এটাকে সুরাতাল না করে আমরা ছাড়বো না। তখন আমরা পুলিশ আমরা ঐক্যমত হয়ে লাশটিকে আমরা তখন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রয়াণ করি। ঠিক যখন গাড়িটা স্টার্ট দিব, তখনই বহিরাগত 10-12 জন এবং ওই আশিকুর রহমান এবং তার 2 ছেলে প্লাস আত্মীয়স্বজন সবাই এসে অতর্কিত আমাদের উপর হামলা চালায়। আমার পাশে ছিল আপনার বাংলাদেশ প্রতিদিনের মাহফুজুর রহমান ছিল, আরও গণমাধ্যম কর্মী ছিল। তবে আমরা যেহেতু লোকাল ছিলাম, তো সেই জন্য আমরা একটু আমাদের সবাই চিনত। তো এক পর্যায়ে প্রায় ওরা 20-22 জন মিলে আমাদের উপরে আতঙ্কিত হামলা করলে আমরা তখন অনেকটা কোণঠাসাবিতে পড়েছিলাম। তখন এলাকাবাসী এবং পুলিশ সবাই একসাথে হয়ে ওদেরকে প্রতিহত করে, তখন ওরা পালায়ন করে। আর তখনই আমরা মোটরসাইকেল স্টার্ট দিয়ে ওই লাশের সাথে সাথে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চলে আসি। এসে আমাদের যেখানে আহত করেছিল সেটা আমরা ট্রিটমেন্ট করি, টিটেনাস দিই এবং অন্য যেহেতু আমাদেরকে কিলঘুষি করেছিল সেটার আমরা ট্যাবলেট বা আমাদেরকে মানলো যখন আমাদেরকে ম্যানেজ করতে পারতেছিল না। তাদের কথা ছিল যে আমাদের মান সম্মান হানি করেন না, আপনি এটা ধামাচাপা দেন, আপনাদেরকে আমরা দেখবো বা আপনাদেরকে আমরা দিচ্ছি। তো এরকম ওরা আমাদেরকে বারবার একটি টাকার খাম নিয়ে, মানে টাকাটা খামে ভরে কিছু একটা ছিল, সেটা বারবার আমাদের পকেটে দেওয়ার চেষ্টা করতেছিল। তো আমরা এই ক্ষেত্রে আর কি আপোষ করিনি, আর না করার কারণে তখন আমাদেরকে উপর তারা চড়াও হয়ে এই মারধরগুলি করেছে। পরবর্তীতে আমরা এই শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ট্রিটমেন্ট শেষে আমরা বাসায় আসি, রাত গভীর হয়ে যায়। বাসায় রাত যাপন করে পরের দিন সকালে আমরা একটা এজাহার লিখি আমরা থানায় প্রয়াণ করি। এখন থানা এটাকে আমলে নিবে বলে বা আজকে আমাদেরকে ওসি সাহেব জানিয়েছে, যেটা হয়তো মামলা নিবে বা ওসি সাহেবের উপর দ্বারস্থ হয়েছি। এখন ওসি সাহেব যা করে। দেখেন, আমরা যে রাস্তাঘাটে যেই চলাচল করি, যে নিউজগুলি পেয়ে থাকি, সেই নিউজগুলি কিন্তু আমরা করি। তো করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা স্যাক্রিফাইস করি, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের অনেক দোষ ত্রুটি থাকতে পারে, আমাদেরকে অনেকভাবে অফার আসে। কিন্তু এই বিষয়টা দেখুন, এই বিষয়টা পুরাটাই মানবিক। আমারও তো মা বাবা ছিল, হ্যাঁ, তো এরকম একটা ঘটনা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। কিন্তু বড় অফার তারা দিয়েছে, অফার তো বড় কথা না, এখানে যে ঘটনাটা ঘটেছে পুরোটাই অমানবিক। তো আমরা এখানে আসলে আমাদের আশপাশে অনেক সাংবাদিক ছিল, এটা সবাই মানে এটা শেষ দেখার জন্য বা এটা একটা মানে দৃষ্টান্তমূলক একটা সাজা হোক বা একটা বিচার হোক বা একটা শিক্ষা হোক, সমাজে মেসেজটা কী আসতেছে, এই কারণে আমরা আজকে কিন্তু এটা করছি। আর এটা করার জন্য যে আমরা যেই মানে হামলার শিকার হয়েছি, এটা কোনো সাবজেক্ট না, কিন্তু সমাজ থেকে যেন এগুলি তাড়ানো যায় বা এইসব কালচার কিন্তু আমাদের পার্শ্ববর্তী জাপান, এশিয়ার ভিতরে অন্যান্য দেশে ছিল যেখানে মানুষের সংখ্যা কম, কিন্তু আমাদের এখানে অনেক মানুষ। আমাদের এই যে মাটি নূরজাহান বেগম, সে কিন্তু তিলে তিলে আজকে তার সন্তানগুলিকে সুশিক্ষায় শিক্ষিত করেছে। দেখুন, আমরা কিন্তু শুনতে পাই যে একটি শিক্ষিত মা দাও, আমরা শিক্ষিত সমাজ বদলে দিব বা শিক্ষিত জাতি দিব, এরকম কিন্তু কথা শোনা যায়। কিন্তু এটা আমরা তার উল্টা দেখতে পেলাম। এই দেখুন, নুরনাহার বেগম, সে কিন্তু অনেক দিন ঘরের ভিতরে এভাবেই ধুকে মরে পচে ছিল। তার সন্তানরা কিন্তু সবাই এস্টাবলিশ, সমাজের কিন্তু সবাই বিত্তবান এবং সবাই কিন্তু মানে সুশিক্ষিত। তারা কিন্তু দেখেন তাদের কাছ থেকে যেটা আমরা দেখলাম বা পেলাম, তাহলে আমাদের সমাজে
আর কী বাকি রইলো বলেন? তাহলে তো আমরা তো অন্য কালচারে চলে যাচ্ছি। মা বাবার প্রতি তো আমাদের দরদটা এভাবে যদি এরকম হয়, তাহলে মা বাবা কেন আমাদেরকে তাদের মুখের খাবার আমাদেরকে খাওয়াবে? কেন তারা আমাদের জন্য এত শ্রম দিবে, কষ্ট দিবে? এখানে তো আমাদের আপোষ করার কোনো আমি স্থানই দেখি না।